ওমানে চলতি রমজান মাসে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর মধ্যে বেশি আলোচিত হয়েছে ইতালির লরেঞ্জা নামে এক ক্যাথলিক খ্রিস্টান ব্যক্তি ইসলাম গ্রহণের ঘটনা। গত ৪ মার্চ নিজুয়ার হারাত আল আকারের ইসলাম ইন্ট্রোডাকশন সেন্টারে তিনি শাহাদাত পাঠ করেন। পরে উপস্থিত ব্যক্তিদের সাথে তিনি স্বতঃস্ফূর্ত হয়ে আলিঙ্গন করেন। দৃশ্যটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা ধর্মপ্রাণ মুসলমানদের দৃষ্টি কাড়ে। ইসলাম গ্রহণের পর লরেঞ্জার নাম রাখা হয়েছে তালিব। এবার রমজানের শুরুর দিকেই মাস্কাট আল খুদ এলাকায় এক আফ্রিকান প্রবাসী ইসলাম গ্রহণ করে আলোচনায় আসেন। তবে এবছর নৌ মুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার সর্ববৃহৎ আয়োজন ছিল ৭ই মার্চের বার্ষিক অনুষ্ঠান তা আরুফ এর ৮ম সংস্করণ। এতে বিভিন্ন ধর্মের প্রায় হাজারখানেক মানুষ জড়ো হয়ে ইসলাম সম্পর্কে ধারণা লাভ করেন। ওমান কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে ১৫ নারী সহ ১৭ জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন বলে জানা গেছে। এদিন শাহাদাত পাঠ করা নারীদের বেশিরভাগই বিদেশি। তাদের কয়েকজন গণমাধ্যমের কাছে পবিত্র মাহে রমজানের পবিত্রতা এবং ইসলাম নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। My name is Ulrike. I'm from Germany. I'm 45 years old. My Arabic name is Alia. And I'm a Muslim since 2022. And I reverted to Islam here in Muscat, in the Sultan Qaboos Grand Mosque, with the lovely Uzma who's standing outside there. Hello, my name is Mary. I'm from Kenya, Nairobi. I am 24 years old. I work in Oman. I am already a Muslim. I've already become a Muslim in the next few minutes. I just love how Muslims interact, how close they are to God. I prepare the Ramadan. I fasting during 1 month, like before 2 times per week, for training my body to fasting. And I cut the tea because I don't drink coffee. I cut the tea before 2 weeks. পাসপোর্টের ফরম জমা নিতে এভাবেই ওমান দূতাবাসের কর্মকর্তাকে বিনতি করছিলেন জন ৫ প্রবাসী কর্মী। এসেছেন মাস্কাট থেকে প্রায় ১২০০ কিলোমিটারের দূরবর্তী সালালা শহর থেকে। তবে সিরিয়াল নম্বর না থাকায় ফরম জমা নিতে অস্বীকৃতি জানান কাউন্টারে থাকা কর্মকর্তা। ফলে দিনভর অপেক্ষা আর যাতায়াতের ভোগান্তি পোহানোর পরেও দূতাবাসে এসে কাজের কিছু হয়নি কর্মীদের। আমাদের বাংলাদেশ এম্বাসিতে হচ্ছে দেখলাম যে ৫ জন ছেলে আসছে আপনার সালালাত থেকে। তো সালালাত থেকে মাস্কেট হচ্ছে ১২০০ কিলোমিটার দূর। এখন বাংলাদেশ এম্বাসিতে ধরেন সকাল ৮টার দিকে ওনারা একটা সিরিয়াল দেয়, মানে প্রত্যেক মানুষের ফরমের মধ্যে একটা আপনার সিরিয়াল লিখে দেয় কলম দিয়ে। তো ওইভাবে সিরিয়াল অনুযায়ী মানুষ আসে, সিরিয়াল অনুযায়ী মানুষে আপনার ফর্মটা জমা দেয়। এখন যারা সালালাত থেকে আসছে তারা তো হচ্ছে ১২০০ কিলোমিটার দূর থেকে আসছে, তারা ওই ৮টার একটু পরে আসছে, মানে তারা দূর থেকে আসছে তো মানে সিরিয়ালটা দিতে পারে নাই। তো এমনিতেই তারা লাইন ধরেছিল। পরে সব মানুষ শেষ হওয়ার পরে ওরা ৫ জন বাকি ছিল। প্রায় তখন ৪টা, ৪:৩০ হয়ে গেছে। ৪:৩০টার দিকে তারা ৫ জন বাকি ছিল। তারা বলতেছে যে স্যার, আমরা সালালের থেকে আসছি, রোজা রাখছি, একটু দয়া করেন স্যার, মেহেরবানি করে একটু করে দেন। ওরা তো যাওয়াও সম্ভব না, আবার আসাও সম্ভব না। এখন স্যারের একটাই কথা, টাইম শেষ, হ্যাঁ সিরিয়াল নাই, তোমাদের সিরিয়াল ফরমের মধ্যে সিরিয়াল লিখা নাই, তো কালকে সকালে আসো, সিরিয়াল লিখো, তারপরে ফরম জমা দাও। গেল ৯ মার্চের এই ঘটনায় বিষয়ে যোগাযোগ করেও মাস্কাট দূতাবাস থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তবে সেখানে কর্মকর্তাদের কার্যক্রম, অবহেলা এবং আচার আচরণ নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। এদিকে শ্রমিকরা যেন দূতাবাসে নিগ্রহের শিকার না হন এবং সেবা নিয়ে যেন প্রবাসীদের কোনো রকমের অভিযোগ না থাকে তা নিশ্চিত করার অঙ্গীকার জানিয়েছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বিদেশের মিশনগুলোর বিভিন্ন পদে ব্যাপক রদবদল করা হয়েছে। ওমানেও এসেছেন নতুন রাষ্ট্রদূত। তবে তার নির্দেশনায় দূতাবাসের কার্যক্রম আরও সক্রিয় এবং প্রবাসী বান্ধব হবে নতুন করে এই আশা দেখছেন দেশটিতে কর্মরত প্রবাসী শ্রমিকেরা।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সড়ক মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ করা ক্রমশ জটিল হয়ে উঠছে। এমন অবস্থায় যানজট কমানোর বুদ্ধি দিলেই প্রায় 16.5 লাখ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হচ্ছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম জিও টিভি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যানজট নিরসন ও সড়কে চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যারা কার্যকর আইডিয়া দেবেন তাদের 50,000 দিরহামের বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 16,52,625 টাকা। এই বৃত্তি দিচ্ছে দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষ। বৃত্তির জন্য আবেদনকারীদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই আমিরাতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হতে হবে। আমিরাতে নাগরিক ও প্রবাসীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় মূল্যবোধ ও নৈতিক মান বজায় রাখার নির্দেশ দিয়েছে দেশটির ন্যাশনাল মিডিয়া অফিস। এসব নীতি লঙ্ঘন হলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এনএমও জানায়, সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের সংযত আচরণ বজায় রাখতে হবে এবং আমিরাতের মূল আদর্শ সম্মান, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান অবশ্যই অনুসরণ করতে হবে। ন্যাশনাল মিডিয়া অফিস জানায়, জাতীয় প্রতীক, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা মিত্র দেশগুলোর বিরুদ্ধে অবমাননাকর বা মানহানিকর পোস্ট দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে উদ্ধৃত করে বলা হয়, সবাই যেন ডিজিটাল মাধ্যমে দেশের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে, এজন্য তিনি নাগরিক ও প্রবাসীদের অনুরোধ করেছেন। এছাড়া ভুয়া তথ্য ছড়ানো, বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া কিংবা মানহানিকর কন্টেন্ট পোস্ট করাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এনএমও স্পষ্ট করেছে, সামাজিক মাধ্যমে এমন যে কোনো কার্যকলাপ দেশটির প্রচলিত আইন লঙ্ঘনের শামিল এবং এজন্য অবশ্যই যথাযথ আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে। আমিরাতে ভিক্ষা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে রমজানের প্রথম 15 দিনে শারজায় 107 ভিক্ষুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 50,000-এর বেশি দিরহাম নিয়ে নেওয়া হয়, যা বাংলাদেশি অর্থে প্রায় 17 লাখ টাকার সমান। কর্মকর্তারা জানিয়েছেন যে 107 ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে 87 জন পুরুষ আর বাকি 20 জন নারী। এর আগে রমজানের প্রথম 10 দিনে দুবাইয়ে বিভিন্ন জাতীয়তার 33 জন ভিক্ষুকে গ্রেপ্তারের কথা জানায় দুবাই পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের লক্ষ্য শুধু প্রচলিত ভিক্ষাবৃত্তি বন্ধ করা নয়, বরং অনলাইন ভিক্ষা ও বিদেশে মসজিদ নির্মাণ বা মানবিক সহায়তার নামে প্রতারণামূলক অনুদান সংগ্রহকেও প্রতিহত করা। সার্জার স্পেশাল টাস্ক বিভাগের পরিচালক জেনারেল ওমর আল গাজল সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন, সবাই যেন নিজেদের সহায়তা নিবন্ধিত চ্যারিটি সংগঠন দেন। এতে করে যারা সত্যিকার অর্থে অভাবে আছেন তারা সেই অর্থ পাবেন এবং উপকৃত হবেন। ভিক্ষুকদের সম্পর্কে তথ্য দিতে দুবাই পুলিশের কন্ট্যাক্ট সেন্টার 901, পুলিশ আই স্মার্ট অ্যাপ এবং ই ক্রাইম অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার অনুরোধ জানানো হয়। গত সেপ্টেম্বর থেকে কুয়েতে প্রায় 42,000 মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, যা দেশটির জন্য একটি নীতিগতভাবে বড় পরিবর্তন। এর আগে কুয়েত সহ অন্যান্য উপসাগরীয় রাজত্বগুলোর মতোই কুয়েতে নাগরিকত্ব বাতিলের ঘটনা ছিল বিরল এবং সাধারণত আদালতের রায়ের ভিত্তিতে সীমিত কিছু ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হতো। তবে গত ডিসেম্বরে একটি আইন সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব বাতিলের এখতিয়ার আরও প্রসারিত করা হয়। নতুন সংশোধনীতে বলা হয়েছে, নৈতিক দুর্নীতি বা অসততা বা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কার্যকলাপ ও আমির বা ধর্মীয় ব্যক্তিদের সমালোচনা করলে এর ভিত্তিতে নাগরিকত্ব বাতিল করা যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি সুপ্রিম কমিটি কুয়েতি নাগরিকত্বের বৈধ দাবিদারদের নির্ধারণের জন্য মামলাগুলো পর্যালোচনা করে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি সপ্তাহে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের নাম প্রকাশ করা হয় আর উদ্বিগ্ন কুয়েতিরা সেই তালিকা খুঁটিয়ে দেখে নিজের বা পরিবারে কারো নাম রয়েছে কিনা। মার্চের 6 তারিখে একই দিনে অন্তত 464 জন নাগরিক তাদের নাগরিকত্ব হারিয়েছেন, যার মধ্যে 12 জনকে অবৈধভাবে দ্বৈত নাগরিকত্ব রাখার অভিযোগে এবং 451 জনকে জালিয়াতি ও প্রতারণার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে বলে মিডল ইস্ট সংবাদ মাধ্যম আল মনিটর জানিয়েছে। ক্রিকেটারের ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে 15 বাংলাদেশিকে আটক করা হয়েছে।
সোমবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাদের আটক করা হয়। আটক বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার এক বিবৃতিতে জানায় 15 জনের এই দলটি একটি টুর্নামেন্টের আয়োজনপত্র উপস্থাপন করেছে, যা দেশটির পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের সমর্থন পেয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু পর্যালোচনার পর দেখা গেছে নথিটি জাল এবং এমনকি আগামী 21 থেকে 23 মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার সূচি নেই সেখানে। একেপিএস আরও জানিয়েছে, কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ক্রীড়া ভিসার অপব্যবহারের চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে সংস্থাটি অভিবাসন বিভাগকে এসব ব্যক্তিদের জন্য নট টু ল্যান্ড নোটিশ জারি করার কথা জানিয়েছে। গত 9 মাসে 42,000 প্রবাসী ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র শাখার তৈরি করা এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত ও মালয়েশিয়া এই 7 দেশে দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি। এক্ষেত্রে অনলাইনে আবেদন করে দূতাবাসে এসে ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে। জানা গেছে 7টি দেশ থেকে মোট আবেদন পড়েছে 42,269টি। এদের মধ্যে যাচাই বাছাই বাদ পড়েছেন 3,401টি আবেদন। এদের মধ্যে যাচাই বাছাই বাদ পড়েছে 3,401টি আবেদন। উপজেলা নির্বাচন অফিসে তদন্ত প্রক্রিয়াধীন আছে 20,184টি আবেদন। তদন্ত শেষে আবেদন অনুমোদন হয়েছে 17,607 জনের। অনুমোদনের অপেক্ষায় আছে 457 জনের আবেদন। আর সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস থেকে আঙুলের ছাপ ও ছবি নেওয়া হচ্ছে। 22,128 জনের। সবচেয়ে বেশি আবেদন পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে 18,589টি। আর সবচেয়ে কম আবেদন পড়েছে মালয়েশিয়ায় 784 জন। গত বছরের মে থেকে এই আবেদনগুলো এসেছে। সবশেষে হালনাগাদ অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274 জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চলমান রয়েছে। এতে আরও কয়েক লাখ ভোটার আগামী জুনে তালিকায় যুক্ত করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। ওমানে অবৈধভাবে প্রবেশ এবং বসবাসের দায়ে 84 প্রবাসীকে আটকের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানায়, তাদের ভিসা বাতিলের আগে সব রকমের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা। এই প্রবাসীরা কে কোন দেশের তা অবশ্য নির্দিষ্ট করে জানানো হয়নি। প্রবাসীদের ধরতে অভিযান জোরদার করেছে দেশটির সরকার। অভিযানের অংশ হিসেবে প্রায় প্রতিদিনই অবৈধ প্রবাসীরা গ্রেপ্তার হচ্ছেন। পুলিশ জানিয়েছে, অপর এক অভিযানে মুসান্দাম থেকে 24 প্রবাসীকে আটক করা হয়েছে। তারা অবৈধ উপায়ে ওমানে প্রবেশ করছিলেন। ওমান সরকার অবৈধ প্রবাসীদের কার্যকলাপ রুখতে এবং অপরাধ কমাতে এই অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং 5 জানুয়ারি থেকে ইন্সপেকশন টিম এই নির্দেশনা মেনে কাজ করছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো অপরাধে জড়িত প্রবাসীদের গ্রেপ্তার করা, সংরক্ষিত পেশাগুলোতে প্রবাসীদের কাজ বন্ধ করা, শ্রম আইন লঙ্ঘন প্রতিরোধ করা এবং ওমানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ওমান সাগরে যৌথ নৌ মহড়া করেছে ইরান, চীন ও রাশিয়া। সামুদ্রিক নিরাপত্তা বেল্ট 2025-এর শক্তি প্রদর্শন ও সামরিক কৌশল উন্নয়নের অঙ্গীকার জানিয়েছে দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, মার্কিন সামরিক প্রভাবের বিরুদ্ধে নতুন জোট গঠনের কড়া বার্তা দিল এই মহড়া। সোমবার ইরানের চাবাহার বন্দরের কাছে চীন, রাশিয়া ও ইরানের এই যৌথ নৌ মহড়া শুরু হয়। মহড়ায় অত্যাধুনিক মিসাইল, করভেট ও টহল জাহাজ পাঠিয়েছে চীন। চীন ও রাশিয়ার যুদ্ধ জাহাজের সঙ্গে কৌশলগত অপারেশনে অংশ নিয়েছে তারা। এছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা, আজারবাইজান, পাকিস্তান, ওমান সহ মোট 10টি দেশের সামরিক প্রতিনিধি। আয়োজকদের দাবি, কৌশলগত এলাকায় সামরিক শক্তি বাড়াতে এই মহড়া। মূল উদ্দেশ্য সামরিক শক্তিমত্তা বাড়ানো, সমুদ্র নিরাপত্তা রক্ষা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা। লক্ষ্যভেদী হামলা প্রশিক্ষণের সঙ্গে মহড়ায় রয়েছে জাহাজে অনুপ্রবেশ ও অনুসন্ধান অভিযান, এমনকি উদ্ধার অভিযানও। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলসীমা এ ধরনের মহড়া পশ্চিমা বিশ্বকে চাপে ফেলবে। বিশ্বের প্রায় 1/4 তেল এই অঞ্চল দিয়ে পরিবহন হয়। ফলে অঞ্চলটিতে প্রভাব হারালে তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে যুক্তরাষ্ট্রের জন্য বলে ধারণা করা হচ্ছে। ওমানের বারকায় অবৈধভাবে আতশবাজি মজুদ রাখায় 3 প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় 1,500-এর বেশি আতশবাজির বক্স জব্দ করে
ওমান কাস্টমস। এক বিবৃতিতে কাস্টমস জানিয়েছে, সম্প্রতি বার্কার প্রবাসী শ্রমিকদের একটি স্থাপনায় অভিযান চালায় কাস্টমসের কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট। সেখানে প্রচুর পরিমাণে আতশবাজি মজুদ ছিল এবং 1500টিরও বেশি বাক্সের সন্ধান পাওয়া গেছে। এ সময় 3 সন্দেহভাজনকেও গ্রেপ্তার করা হয়। রমজান শুরুর পর ওমানের বিপণী বিতান, রেস্টুরেন্ট এবং প্রবাসীদের বিক্রয় কেন্দ্রগুলোতে অভিযান জোরদার করেছে প্রশাসন। ভেজাল খাদ্যের সন্ধান মিললেই রেস্টুরেন্ট সিলগালা করে দেওয়া হচ্ছে। পাশাপাশি নিম্নমানের পণ্য এবং নিষিদ্ধ সামগ্রীর বিস্তার ঠেকাতে মাঠে সক্রিয় ভূমিকা রয়েছে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন ইউনিট। গেল সপ্তাহে মাত্র একদিনে সাবাইলে অভিযান চালিয়ে 100 কেজিরও বেশি অনিরাপদ এবং ভেজাল খাবার জব্দ করে আল দাখিলিয়ার খাদ্য নিরাপত্তা ও লাইসেন্স বিভাগ। এরপর তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রেস্টুরেন্ট ও প্রতিষ্ঠান মালিকদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।